হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মিডিভাল হিস্ট্রিতে আমরা পড়ছিলাম বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে, এবং আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি বাই পুনাম দালাল দহিয়া। এই বইটার থেকে আমরা এগুলো বোঝার চেষ্টা করছিলাম। আর এই ভিডিওগুলো বানানো হচ্ছে WBCS পরীক্ষাকে টার্গেট করে। যে কোনো যারা পরীক্ষা দিতে চাইছো আগামী দিনে, প্রিলিমস, মেন্স, ইভেন যারা মেন্সে অপশনাল নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হতে চলেছে। তো প্লিজ তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, বা নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টগুলো দেওয়া রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে রয়েছে, দেখো নাম দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি গিয়ে এই টেলিগ্রাম পেজটাকে ফলো করে নাও, দ্য জিকে একাডেমি নামে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা PDF পেয়ে যাবে, প্লাস ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। আর গ্রুপে গিয়ে তোমরা মেসেজ করতে পারবে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোশ্চেন থাকে। ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবে ক্লাসের নোটিফিকেশন। তো তোমাদের যেটা সুবিধা, যেখানে যেখানে সুবিধা হবে সেখানে তোমরা গিয়ে ফলো করতে পারো ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যারা নতুন তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওগুলো, আমার কাজ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আরও নতুন ভিডিও, আরও অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এবং যাতে তোমাদের পরীক্ষার সমস্ত রকম সুবিধা হয় সেই রকম চেষ্টা আমি করব। তো প্লিজ যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, যেটা আমি বলছিলাম যে প্লেলিস্টে সমস্ত ভিডিও আমি যেগুলো বানিয়েছি সেগুলো সব সাজানো রয়েছে। দেখো এখানে প্লেলিস্টে গিয়ে তোমরা অনেকে কোশ্চেন করো যে কোথায় পাবে প্লেলিস্টে। এইখানে যে অ্যারো বাটন রয়েছে এটাকে টিপবে, তাহলে সমস্ত প্লেলিস্টগুলো পেয়ে যাবে যা যা আমি বানিয়েছি। সমস্ত প্লেলিস্ট এখানে রয়েছে। কোশ্চেন অ্যান্সার আমি শুক্র, শনি, রবিবার রাত্রি 9টা থেকে কোশ্চেন অ্যান্সার লাইভ ক্লাস নিই। তো কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে। তো যদি কোশ্চেন অ্যান্সার করতে চাও তাহলে রাত্রি 9টায় শুক্র, শনি, রবিবার এই 3 দিন অন থেকো। আর যদি আগের ক্লাসগুলো দেখতে চাও, যেগুলো অলরেডি হয়ে গেছে, সেগুলোও দেওয়া রয়েছে প্লেলিস্টে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আমরা যেটা পড়ছিলাম বিজয়নগর সাম্রাজ্য, সেটাকেই কন্টিনিউ করব। এই বইতে রয়েছে চ্যাপ্টার নাম্বার 12 ক্লাস পার্ট 3, কারণ এর আগে 2টো পার্ট অলরেডি আমি আপলোড করে রেখেছি। বিজয়নগর সাম্রাজ্যের উপর এটা শেষ ভিডিও হতে চলেছে, কারণ বিজয়নগরের আজকে লাস্ট যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে এই সময়কার আর্ট কালচার, এই সমস্ত নিয়ে আমরা আজকে পুরোপুরি আলোচনা করে দেবো। তো তাহলে বিজয়নগর সাম্রাজ্য শেষ হয়ে যাবে, এরপরে আমরা বাহুবলী সাম্রাজ্যে যেতে পারবো। তো চলো, ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজয়নগর কিংডম, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কিরকম ছিল। দেয়ার ওয়াজ এ ওয়েল অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার বিজয়নগর কিংডম। প্রথমেই বলা হচ্ছে এখানে যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা খুবই প্রপার, ওয়েল অর্গানাইজড, সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল। দ্য রায়াস এনজয়েড অ্যাবসোলিউট অথরিটি ইন এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ ম্যাটার। হি ওয়াজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। দেখো প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে এই সময় অবধি, আমরা যতদিন না ভারতে ইংরেজ শাসন চালু হচ্ছে তার আগে অবধি আমরা দেখবো যে রাজা হয় বা সুলতান হয়, এরাই প্রধান ক্ষমতায় থাকতো, মানে যেটাকে রাজতন্ত্র বলা হয়। তো সেই রাজতন্ত্র এখানেও ছিল, রাজা এখানে প্রধান ছিল, এবং বিজয়নগর সাম্রাজ্যে রাজাকে রায়া বলা হতো। যেমন আমরা পড়েছি কৃষ্ণদেব রায়া। তো রাজা আর রায়া একই জিনিস, এখানে একটা আলাদা টার্ম ওদের ভাষাতে দেওয়া হতো। তো এনার হাতেই সমস্ত ক্ষমতা থাকতো। ইন দ্য ম্যাটার অফ জাস্টিস, হার্স পানিশমেন্ট সাচ অ্যাজ মাল্টিলেশন অ্যান্ড থ্রোয়িং অফ টু এলিফ্যান্ট ওয়ার গিভেন। খুবই কঠিন কঠিন শাস্তি দেওয়া হতো যদি কেউ এখানে দোষ করতো, যেমন হাতির থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, এরকম টাইপের শাস্তি এখানে দেওয়া হতো। সাকসেশন টু দ্য থ্রোন ওয়াজ মোস্টলি অন দ্য প্রিন্সিপাল অফ হেরিডিটেরি, অর্থাৎ এই সময়ের যারা রাজা হতো, রাজা তার পরবর্তী রাজা কে হবে সেটা ঠিক হতো বংশানুক্রমিকভাবে, রাজার বড় পুত্র সে রাজা হতো, এইরকম ভাবে চলতে থাকতো। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা চেঞ্জ হয়েছে, এরম নয় যে সব, যতগুলো রাজবংশ আমরা পড়েই এসেছি অলরেডি, 4টে রাজবংশ: সঙ্গম, সুলুক বংশ বা শালুক বংশ, তুলুক বংশ, আরবিডু বংশ। তার মধ্যে কিছু কিছু জায়গাতে এটা চেঞ্জ হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা ফলো করা হয়েছে যে রাজার পুত্র রাজা হবে। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন সলুভ নরসিংহ।
ঠিক আছে। সালুক নারসিংহ যখন আসছে তখন একটা নতুন ডাইনেস্টি শুরু হয়ে যাচ্ছে, নতুন একটা বংশই শুরু হয়ে যাচ্ছে। কারণ আগের যে বংশটা অর্থাৎ সঙ্গম বংশ এর মাধ্যমেই শেষ হয়ে যাচ্ছে। তো এইরকম কিছু ক্ষেত্রে হয়েছে, নয়তো নতুন বংশগুলো কি করে আসবে, সেইভাবেই হয়েছে। কিন্তু বংশের মধ্যে সবসময় পুত্র তার পরবর্তী পুত্র এইভাবেই হতো। দ্য কিং ওয়াজ অ্যাসাইন্ড বাই এ কাউন্সিল অফ মিনিস্টার ইন হিজ ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন। এবার রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকলেও তার দ্বারা পুরো রাজ্য সাম্রাজ্য শাসন করা একার পক্ষে সম্ভব হতো না। সেই কারণে মন্ত্রী পরিষদ ছিল। মন্ত্রী পরিষদ রাজাকে সাহায্য করতো মাত্র, কিন্তু তাদের কথাই যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার এখানে ছিল না। দ্য কিংডম ওয়াজ ডিভাইডেড ইন্টু রাজ্যস অর মন্ডলম, বিলো হুইচ ওয়ার নাডু, এবং তারপর হচ্ছে স্থলের পর হচ্ছে গ্রাম। এইটা খুব ইম্পর্টেন্ট, পর পর কোন কিভাবে আসছে। প্রথমে হচ্ছে একদম কিংডম অর্থাৎ পুরো সাম্রাজ্যকে ভাগ করা থাকতো কয়েকটা রাজ্য বা মন্ডলম। এই টার্মগুলো মনে রাখতে হবে। এটা রাজ্য বলতে আমরা যেটাকে বলি রাজ্য, সেটাকে ওরা বলছে মন্ডলম। তো তাহলে মন্ডলম সব থেকে বড় ভাগ মন্ডলম তার নিচে আসছে নাডু। নাডু শব্দের অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা। তাহলে প্রথমে হচ্ছে মন্ডলম, তার নিচে নাডু, নাডুর নিচে হচ্ছে স্থল শব্দের অর্থ হচ্ছে সাব ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টকে আবার কতগুলো ভাগে ভাগ করা হতো, কয়েকটা ভাগে জেলাগুলোকে, সেগুলোকে বলা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট। এবং একদম নিচের ইউনিট হচ্ছে গ্রাম বা ভিলেজ। তো এখান থেকে প্রশ্ন এরকম আসবে, সে সব থেকে উঁচু সব থেকে বড় ইউনিট কোনটা, সেখানে আর রাজ্য বা প্রভিন্স বা প্রান্ত এরকম কিছু বলবে না, অপশানে দেবে মন্ডলম, নাডু, স্থল, গ্রাম, এরকম কিছু দেবে। তোমাদের মন্ডলম চুজ করতে হবে। তেমনি ভাবে একদম নিচের ইউনিট হচ্ছে গ্রাম, এইভাবে চুজ করতে হবে। দ্য গভর্নর অফ দ্য মন্ডলম ওয়াজ কল্ড মন্ডলেশ্বরা অর নায়ক। এই টার্মটা মনে রাখবে, নায়ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। যারা এই মন্ডলম বা প্রভিন্স, মানে প্রভিন্স শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, আবার প্রান্তগুলোকে আজকে যাকে আমরা রাজ্য বলি সেই সময় প্রান্ত বলা হতো। তো প্রান্তগুলোর প্রধানকে বলা হতো মন্ডলেশ্বর, মন্ডলম থেকেই আসছে মন্ডলেশ্বর, বা তাদের বলা হতো নায়ক। আর এই নায়কদের প্রচুর ক্ষমতা ছিল। ইভেন পরে যখন বিজয়নগর সাম্রাজ্য কিছুটা দুর্বল হয়ে যাবে, এই নায়করা অনেক বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহ ঘোষণা করবে, এরকমও হয়েছে। তো নায়ক শব্দটা ইম্পর্টেন্ট। বিজয়নগর রুলার্স গিভ ফুল পাওয়ার্স টু দ্য লোকাল অথরিটিস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। লোকাল অথরিটি বলতে বোঝানো হচ্ছে যেগুলো ছোট ছোট গ্রাম বা ছোট জনপদ যেগুলো, সেগুলোর হাতে খুব বেশি ক্ষমতা ছিল। এর আগে একটু মনে করলে আমরা মানে মনে পড়বে আমাদের এটা পড়ে এসেছি যে চোল সাম্রাজ্যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেলফ গভর্নমেন্ট, এই জিনিসটা খুব বেশি ফলো করা হয়েছিল। চোল সাম্রাজ্যকে বলা হয় লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের জনক। তো সেই জিনিসটা কিছুটা হলেও এখানে ফলো হয়েছে, পুরোপুরি নয়, কিছুটা এখানে ছিল। লোকাল অথরিটিসের প্রচুর বেশি ক্ষমতা ছিল। ইট ইজ পার্টেন্ট টু নোট দ্যাট দ্য চোল ট্র্যাডিশনস অফ ভিলেজ সেলফ গভর্নমেন্ট ওয়ার কনসিডারেবলি উইকেন্ড আন্ডার দ্য বিজয়নগর রুলার। তো চোলদের আন্ডারে যে ভিলেজ সেলফ গভর্নমেন্ট ছিল, অর্থাৎ ভিলেজ বলতে গ্রাম, সেলফ গভর্নমেন্ট হচ্ছে স্বশাসন, গ্রামের যে স্বশাসন ব্যবস্থা, ওয়ান টাইপ অফ পঞ্চায়েতের মতো ব্যবস্থা চোলদের সময় শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে এই সময় কমে গেছিল, দুর্বল হয়ে গেছিল, কিন্তু তাও ছিল। দ্য গ্রোথ অফ হেরিডিটারি নায়কশিপ টেন্ডস টু কার্ভ দেয়ার ফ্রিডম অ্যান্ড ইনিশিয়েটিভ। অর্থাৎ এই যে নায়ক যে পদটা দেখলাম, মণ্ডলের প্রধান, তো তিনি হচ্ছেন বংশানুক্রমিকভাবে নিযুক্ত হতেন, অর্থাৎ নায়কের পুত্র, সেম রাজার মতো করে এরা, মানে বোঝা যাচ্ছে যে নায়কদের হাতে প্রচুর বেশি ক্ষমতা এখানে দেওয়া ছিল। দ্য গভর্নর অফ দ্য প্রভিন্সেস ওয়ার রয়্যাল প্রিন্সেস অ্যাট ফার্স্ট, লেটার পজিশন বিলং টু ভেসেলস অফ দ্য রুলিং ফ্যামিলিজ অ্যান্ড নোবেলস ওয়ার অলসো অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর। প্রাথমিকভাবে যখন সবে বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি হয় বা তৈরি হয়, তখন এই নায়ক পদটা দেওয়া হতো শুধুমাত্র প্রিন্সদের, অর্থাৎ রাজপুত্রদের। কিন্তু পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে যায়। এখানকার যারা ছোট ছোট ট্রাইব লিডার বা যারা রুলিং ফ্যামিলি থেকে, শাসক শ্রেণীর থেকে আসছে, তারা এগুলোকে এই জায়গাগুলোতে এই পদগুলো পেত, এবং তারপর থেকে সেটা বংশানুক্রমিক হয়ে যায়। ওকে, the provisional governors had a large measures of autonomy as they held their own courts
অ্যাপয়েন্টেড দেয়ার ওন অফিসার্স অ্যান্ড মেনটেন দেয়ার ওন আর্মিস। তো এদের হাতে কতটা ক্ষমতা ছিল সেটা বোঝানোর জন্য এই লাইনটা ইউজ করা হয়েছে যে এই যে প্রভিশনাল গভর্নর যারা নায়ক তারা নিজেদের আলাদা রাজসভা ছিল। রাজার যেরকম সভা হয় তাতে মন্ত্রীরা বসে থাকে, সেরকম সভা এদের ছিল। এরা নিজেদের অফিসার্স অর্থাৎ মন্ত্রীদের নিজেরা নিযুক্ত করতো। সেন্ট্রাল থেকে কোনো রকম আসতো না, পারমিশন নেওয়া বা এরকম কোনো ব্যাপার ছিল না, নিজেরাই চুজ করতো। নিজেদের আর্মি ছিল, সেনা দল ছিল, এরকম ব্যবস্থা এই সময় ছিল। অ্যাট টাইম দে ইভেন ইস্যুড দেয়ার ওন কয়েন্স। একটা টাইমে তারা কি করতো, নিজেদের কয়েনও অনেক ক্ষেত্রে দেখা গেছে নিজেদের কয়েন ইস্যু করছে। তো এদের হাতে অনেকটা বেশি পাওয়ার, এটাই এখানে বোঝানো হচ্ছে। দ্য টার্ম ফর প্রভিশনাল গভর্নর ওয়াজ নট ফিক্সড অ্যান্ড ইট ডিপেন্ড অন হিজ অ্যাবিলিটি অ্যান্ড স্ট্রেংথ। তার যত ক্ষমতা, এই না একজন নায়কের যত ক্ষমতা, সে ততদিন অবধি সেই সিংহাসনটা, সেই জায়গাটা দখল করে রাখতে পারবে বা তার হাতে থাকবে, সে ততদিন অবধি ওই পদে থাকতে পারবে যত তার ক্ষমতা। এরকম ভাবে হতো। ইচ গভর্নর পেইড এ ফিক্সড কন্ট্রিবিউশন ইন ম্যান অ্যান্ড মানি টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু এত কিছু সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট এদেরকে মাইনে দিত। এরম নয় যে এরাই ট্যাক্স নিত, এদেরকে মাইনে দেওয়া হতো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ রাজার তরফ থেকে, বা রায়া যাদের বলা হচ্ছে এখানে, তারা এই যারা নায়ক তাদেরকে মাইনে দিত। দাস ইট উড নট বি টোটালি রং টু অ্যাজিউম দ্যাট বিজয়নগর ওয়াজ মোর এ কনফেডারেসি দেন এ সেন্ট্রালাইজড এম্পায়ার। ঠিক আছে, এখানে বলা হচ্ছে এটা একটা সেন্ট্রালাইজড এম্পায়ারই ছিল। অনেক রকমের বলা যেতে পারে, মানে প্রান্তগুলোর হাতেও ক্ষমতা ছিল, বেশ ভালো ক্ষমতা ছিল, কিন্তু তারা পুরোপুরিভাবে স্বাধীন বা পুরোপুরিভাবে তারা পাওয়ারফুল নয়। তাদের থেকে ওপরে একটা পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে রাজা প্রধান। এরকম একটা সিস্টেম এখানে ছিল। বিসাইড ল্যান্ড রেভিনিউ, ট্রিবিউটস অ্যান্ড গিফটস ফ্রম ভেসেলস and feudal chiefs, custom collected at ports, tax on various professions were other source of income to the government. তো এই সময়ে বিজয়নগর সাম্রাজ্য যখন প্রপার জায়গাতে পৌঁছে গেছে, তখন তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য ছিল, প্রচুর ব্যবসা বাণিজ্য হতো এইখান থেকে। এই অঞ্চলটা খুবই প্রসপেরাস, মানে খুবই সমৃদ্ধশালী ছিল। যেমন ভালো কৃষিকাজ হতো, তেমনি ভালো ব্যবসা বাণিজ্য হতো, অন্যান্য অনেক পেশা ছিল। তো সবার কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো। সেই ট্যাক্সগুলো হচ্ছে এই সোর্স অফ ইনকাম ছিল রাজার, দেশের প্রধান সোর্স অফ ইনকাম ছিল। এছাড়াও যারা ছোট ছোট রাজা ছিল, যারা হয়তো বিজয়নগরের আন্ডারে কিন্তু স্বাধীনভাবে রাজত্ব করছে, তাদেরকে ফডাল চিফস বলা হচ্ছে। তো তাদের থেকেও ট্রিবিউট আসতো, তাদের থেকেও গিফট আসতো, সেগুলোও ইনকাম ছিল। তো এই সমস্তভাবে ইনকাম করতো বিজয়নগর সাম্রাজ্য, অর্থাৎ এইরকম ব্যবস্থা এখানে ছিল। ল্যান্ড রেভিনিউ ওয়াজ ফিক্সড অ্যাট জেনারেলি 1/6 অফ দ্য প্রডিউস। অর্থাৎ সবার থেকে বেশি, মানে বাকি সমস্ত প্রফেশনের থেকে সব থেকে বেশি যেটা হতো এই সময় কৃষিকাজ, আর কৃষিকাজ থেকে 1/6 নেওয়া হতো কর হিসেবে। এটা জেনারেলি মোটামুটি সমস্ত ক্ষেত্রেই দেখেছি যে 1/6 নেওয়া হয়। আমরা আগে যখন সুলতানি যুগ পড়ে এসেছি তখনও দেখেছিলাম 1/6 বা এরকমই ছিল। তো এখানেও 1/6 এরকম ছিল কর। এবার হচ্ছে আর্মি অ্যান্ড মিলিটারি অর্গানাইজেশন। বিজয়নগর সাম্রাজ্যের আর্মি, সৈন্যদল কেমন ছিল সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। দ্য কনফ্লিক্ট বিটুইন বিজয়নগর এম্পায়ার অ্যান্ড বাহমানি কিংডম লাস্টেড ফর মেনি ইয়ার্স। এটা একটা বারংবার একটা লড়াই বিজয়নগর এবং বাহমানির মধ্যে চলতেই থেকেছে, এবং তাই জন্য দুটো সাম্রাজ্যেরই সৈন্যদল অবশ্যই শক্তিশালী হতে হবে, নয়তো এত বছর ধরে লড়াই চলতে পারতো না। যদি কারো সৈন্যদল দুর্বল হতো, অটোমেটিক্যালি সে অন্য যে গ্রুপটা রয়েছে তারা এসে দখল করে নিত। তো দুজনে এতদিন ধরে লড়াই করছে, মানে এদের সৈন্যদল খুবই শক্তিশালী ছিল। এবং আমরা একটা জিনিস দেখবো যে এই বিজয়নগর সাম্রাজ্যে কিন্তু অলরেডি বারুদের ইউজ হয়ে গেছে এই সময়। তো সেইগুলো আমরা দেখতে পাবো। দেখো, দ্য ডিসপিউট ওভার রায়চুর দোয়াব, দ্য রিজিয়ন বিটুইন রিভার্স কৃষ্ণা অ্যান্ড তুঙ্গভদ্রা অ্যান্ড অলসো ওভার দ্য ফার্টাইল এরিয়া অফ কৃষ্ণা গোদাবরী ডেল্টা লেড টু লং ড্রন কনফ্লিক্ট। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে বিরোধের কারণটা কি ছিল? মেন কারণ হচ্ছে এই জায়গাটা, যেটাকে বলা হচ্ছে রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব কোন জায়গাটা, এটা পরীক্ষার প্রশ্ন আসে। রায়চুর দোয়াব হচ্ছে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল, দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। এবং এই অঞ্চলগুলো জেনারেলি খুবই ফার্টাইল, খুবই উর্বর হয়, কারণ দুটো নদীর পলি এখানে এসে জমা হয়, তার ফলে এই জায়গাগুলো খুব ভালো কৃষিকাজ হয়। আর এই জায়গাটাকে দখল করা নিয়েই
বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে একটা বড় সময় ধরে লড়াই চলেছিল। এছাড়াও আরও এখানে ইম্পর্টেন্ট জায়গা ছিল, যেমন কৃষ্ণা গোদাবরী ডেল্টা। এখানে বর্তমানেও প্রচুর কৃষিকাজ হয়, তখন তো আরো বেশি কৃষিকাজ হতো। তো সেইখান থেকে মানে সেই জায়গাগুলো দখল করা নিয়ে অ্যাকচুয়ালি এদের মধ্যে লড়াইটা হতো। ইন অর্ডার টু ওয়েজ কন্টিনিউয়াস ওয়ার দেয়ার ওয়াজ এ নিড টু কিপ লার্জ আর্মি। যেহেতু এরকম লড়াই চলতেই থাকতো, সেই জন্য তাদের একটা বড় আর্মি গঠন করার দরকার ছিল। দ্য বিজয়নগর আর্মি ওয়াজ ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড এফিসিয়েন্ট। আর্মি খুবই এফিসিয়েন্ট ছিল, বিজয়নগর সাম্রাজ্যের খুবই ভালো আর্মি ছিল। ইট কন্টেন্ট অফ দ্য ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, আর্টিলারি অ্যান্ড এলিফ্যান্টস। কি কি রয়েছে এখানে? ঘোড়সওয়ার বাহিনী রয়েছে, পদাতিক বাহিনী রয়েছে, কামান বাহিনী রয়েছে, আবার হাতি হস্তি বাহিনী রয়েছে। তো প্রত্যেকটা জিনিস আগে এই মধ্যকালীন ভারতের এই সময় থেকেই আস্তে আস্তে কামান বারুদের ব্যবহার শুরু হচ্ছে। এবং আমরা জানি যে বাবর যখন ভারতে আসে, সে লড়াইটা করে মানে সে জিতেছিল একটাই কারণে, তার কাছে প্রচুর কামান ছিল, বারুদ ছিল, সেটার জোরেই জিতেছিল। তো এই সময় কামান বারুদের ব্যবহার শুরু হয়ে গেছে। একটা জিনিস যেটা মনে হয় যে বাবর এসে কামানের মাধ্যমে লড়াই করে জিতে গেল, তার মানে ভারতীয় রাজারা হয়তো কামান বা এ জানতো না, বারুদের ব্যবহার জানতো না। এটা পুরো ভুল কথা। কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিজয়নগর সাম্রাজ্য, এদের কাছেই ভালো কামান বারুদ এগুলো ছিল। হাই ব্রিডেড horse were produced from foreign traders. The Vijayanagar rulers imported high quality horse from across the Arabian Sea, from Arabia and Gulf and other Gulf countries. যেহেতু ভারতে ঘোড়া খুব একটা ভালো তেজি ঘোড়া পাওয়া যেত না, সেই কারণে ঘোড়া আমদানি করতে হতো। এবং বিজয়নগর সাম্রাজ্য সেম কাজ করতো, আরব সাগরের মাধ্যমে ঘোড়া আসতো। কোথা থেকে আসতো? আরবিয়া মানে আরব অঞ্চল থেকে, গালফ কান্ট্রি, এই যে জায়গাগুলো আজকে মানে এই প্রচুর তেল উৎপন্ন হয় যে সমস্ত দেশগুলো থেকে, সৌদি আরব, এই সমস্ত জায়গা থেকে কি হতো? ঘোড়া আসতো, এবং সেই ঘোড়া সৈন্যবাহিনীতে ব্যবহার করা হতো। দ্য পোর্ট অফ মালাবার ওয়াজ দ্য সেন্টার অফ দিস ট্রেড অ্যান্ড ট্রেড ইন আদার লাক্সারি কমোডিটিস। তো মালাবার উপকূলের যে বন্দরটা ছিল, এটা এদের প্রধান বন্দর ছিল। এর মাধ্যমে ঘোড়া বা লাক্সারিয়াস মানে হচ্ছে প্রচন্ড যে দামি দামি জিনিসপত্র, সেইগুলোকে আনা হতো। দ্য বিজয়নগর রুলার অলওয়েজ অ্যাটেম্প টু কন্ট্রোল দ্য পোর্ট অফ মালাবার। এবং যেহেতু এই পোর্টটা তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে এই পোর্টটাকে তারা সবসময় দখল করে রাখার চেষ্টা করতো, এবং তাদের হাতেই সবসময় এটা ছিল। আর্মি নিয়ে আমরা কন্টিনিউ করছি। আমরা দেখলাম যে আর্মি ঘোড়া আমদানি করা হতো, ঘোড়া আসতো আরবিয়া থেকে। দ্য বিজয়নগর স্টেট অলসো ওয়াজ ফ্যামিলিয়ার টু দ্য ইউজ অফ ফায়ারম্যানস অ্যান্ড এমপ্লয়েড তুর্কিস অ্যান্ড পর্তুগিজ expert to train the soldiers in the latest weaponry of warfare। কারণ এই সময়তে যেটা বলছিলাম যে কামান বারুদ এই সমস্ত ব্যবহার শুরু হয়ে গেছে। তো তুর্করা অলরেডি এটাতে খুবই পারদর্শী, এবং পর্তুগিজরা এরাও অলরেডি ভারতে এসে গেছে, তারাও খুবই পারদর্শী। আমি মডার্ন হিস্ট্রির ভিডিও বানিয়েছি, সেখানে দেখিয়েছি যে পর্তুগিজরা কি করতো, কামান এর মধ্যে নিত, জাহাজের মধ্যে ফিট করতো, দিয়ে সেই জাহাজ নিয়ে লড়াই করতো। সেই কারণে পর্তুগিজদের যে নৌবাহিনী ছিল সেটা খুবই শক্তিশালী ছিল, এবং তাই জন্য একে মানে পর্তুগিজদের নৌবাহিনীকে ইভেন সেই সময় মুঘলরা পর্যন্ত ভয় পেত, তাদেরকে মানিয়ে চলতো। তো সেই জন্য পর্তুগিজ এবং তুর্কদেরকে বিজয়নগর সাম্রাজ্যের যারা রুলার ছিল তারা তাদের সৈন্যবাহিনীতে নিয়ে আসতো এবং ট্রেনিং দেওয়াতো, যাতে তার সৈন্যবাহিনীতেও সেম কাজ হয়। The walls of the forts were made of thick of to counter the firearms, and special kind of door with fortified walls front with constructed। এবং এরা একা কামানের ব্যবহার বা বারুদের ব্যবহার জানে না, অপোনেন্ট যারা রয়েছে তারাও অলরেডি সেম কাজ করছে, তারাও বারুদ ব্যবহার করছে, তারাও ট্রেনিং দিচ্ছে, অর্থাৎ বাহমনির কথা বলছি। তো সেই কারণে এদের হাত থেকে বাঁচার জন্য যে দুর্গগুলো হতো সেগুলো স্পেশালি নির্মিত হতো, যাতে কামানের আঘাতে ধ্বংস না হয়ে যায় সহজে। এইরকম ব্যবস্থা করা হতো। দরজাগুলো এইভাবে বানানো হতো যাতে ভেঙে না পড়ে যায় কামানের মানে গোলাতে, এই কারণে এরকম টাইপের হতো। অন দ্য ওয়ালস অফ ফোর্টস স্পেশাল কাইন্ড অফ বিগ হোলস ওয়ার মেড টু রেস্ট দ্য গানস। যাতে গান মানে বন্দুক বলতে বড় বন্দুক, কামান টাইপের যেগুলো, সেগুলো রাখার জন্য দুর্গের ওপরে দেওয়ালে বড় বড় ছিদ্র রাখা হতো। তোমরা এরকম দুর্গ অনেক ছবিতে দেখেছো, বিভিন্ন ছবিতে, যে দুর্গ তার গা থেকে বেরিয়ে আছে কামান, সেরকম সিস্টেম এখানে ছিল। তো সৈন্যবাহিনী এখানে খুবই শক্তিশালী ছিল। স্পেশাল কাইন্ড অফ parapets were
কনস্ট্রাক্টেড অন দ্য ফোর্স টু পোর্ট ক্যাননস অন ইট। তো কামান সম্পর্কে বলা হচ্ছে দে হ্যাড বোথ স্মল ফায়ার আর্মস সাচ অ্যাজ রাইফেল অ্যান্ড পিস্তল। ভাবো এই সময়ে রাইফেল পিস্তল এগুলোও অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এগুলোও ব্যবহার হচ্ছে, তো তাদের কাছে এগুলোও ছিল। দো সার্টেন হেভি আর্মস অ্যাজ ক্যানন, তার থেকে বড় যে এরকম আগ্নেয়াস্ত্র যেমন কামান সেগুলোও তাদের কাছে ছিল, হুইচ হ্যাড টু বি পুট অন এ বুলক কার্ট অন অ্যান এলিফ্যান্ট অ্যান্ড পুশড ইনটু দ্য ব্যাটেল ফিল্ড। এবার ইভেন এরা এই রকমের টেকনিক নিয়েছিল যে যে কামানগুলো ছিল সেগুলোকে গরুর গাড়িতে করে নিয়ে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো, কারণ কামানগুলো তো সেই সময় অনেক বড় বড় হতো, সবে নতুন নতুন আবিষ্কার হয়েছে, অনেক বড় বড়, তো সেইগুলোকে নিয়ে যাওয়া হতো যুদ্ধক্ষেত্রে যাতে যুদ্ধের সুবিধা পাওয়া যায়। তো এইরকম টাইপের সৈন্যবাহিনী ছিল। এ অবধি আশা করছি বোঝা গেল। এবার হচ্ছে নেক্সট বলা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ বিজয়নগর অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ আমারা নায়ক সিস্টেম। আমারা নায়কা সিস্টেম, এটা একটা নতুন টাইপের সিস্টেম, বা নতুন বলতে বিজয়নগরের একটা স্পেশাল বৈশিষ্ট্য। এই সিস্টেমটা বিজয়নগরের সৈন্যবাহিনীতে ইউজ হতো। দেখো নায়ক বলতে আমরা আগে একটা জিনিস দেখে এসেছি, দেখো আগে আমরা চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন পার্টে। এই তো অ্যাডমিনিস্ট্রেশন, দেখুন অ্যাডমিনিস্ট্রেশনের যারা প্রধান হতো, যারা রাজ্যগুলোর প্রভিন্সের প্রধান হতো প্রান্তের, তাদেরও নায়ক বলা হচ্ছে। তো এই নায়কের বানানটা দেখো কি রয়েছে, NAYK, নায়ক, ঠিক আছে। আর আর্মিতে যারা একটা নতুন একটা পদ ছিল যেটাকে বলা হচ্ছে নায়কা, NAYAKA, নায়কা। তো এই দুটো পদ কিন্তু আলাদা, তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে দেখতে হবে, বাংলায় হলে হয়তো নায়কা এরকম লিখে দেবে, এরকম হয়তো লিখে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে বা সৈন্য দলের সঙ্গে সম্পর্কযুক্ত টার্ম। আর যদি বলা হয় নায়ক, শুধুমাত্র নায়ক, তাহলে বুঝতে হবে এইটা বলছে যে প্রভিন্স বা প্রান্তগুলো তার প্রধানকে। তো আমরা এখানে আসছি আমারা নায়ক সিস্টেম। এই সিস্টেমটা কি, টপ গ্রেড অফিসার্স অফ দ্য আর্মি ওয়ার নোন অ্যাজ নায়কাস, ঠিক আছে, অর পালাই পালাইয়া গার্ডস অর পলিগার্ডস। তিনটে টার্মই তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে নায়কাস, নায়কা এই টার্মটা, বা পালায়া গার্ড বা পলিগার্ড, এই তিনটে টার্ম কাদের জন্য ইউজ করা হচ্ছে, এরা হচ্ছে টপ অফিসার, যারা উচ্চ পদস্থ আর্মি অফিসার ছিল সৈন্যবাহিনীতে, উচ্চ পদস্থ যারা কর্মচারী মানে সেনাপতি বা এরকম টাইপের যারা ছিল, তাদেরকে এই তিনটে টার্মে ডাকা হচ্ছে। তো যদি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে বলতে হবে সেনাপতিদের এটা বোঝানো হচ্ছে। নায়ক, নায়কাস, নায়ক বললে হবে না, নায়কাস, পালায়া গার্ডস আর হচ্ছে পলিগার্ডস, এই টার্মটা ইম্পর্টেন্ট, পলিগার্ডস, এটা পরীক্ষার প্রশ্ন ছিল, ঠিক আছে। ইন্টারেস্টিংলি দিস অফিসার ওয়ার গ্র্যান্টেড ল্যান্ড, এই সমস্ত যারা সেনাপতি বা উচ্চপদস্থ কর্মচারী সৈন্যবাহিনীতে ছিল তাদেরকে জমি দান করা হতো, আর যে জমিটা তাদেরকে দান করা হতো সেগুলোকে বলা হয় আমারাম। এখানে বাংলায় লিখছি আমি তাহলে সুবিধা হবে, আমারাম, ওকে, আমারাম বলা হতো। তাদের যে জমিটা দেওয়া হতো সেটাকে আমারাম বলা হতো। ইন লিউ অফ দ্য সার্ভিস ওয়াইল সোলজার্স ওয়ার ইউজুয়ালি পেড ইন ক্যাশ। এটা শুধুমাত্র এই যে জমিদানের ব্যাপারটা, আমারাম দান যেটা, সেটা শুধুমাত্র উচ্চ পদস্থ কর্মচারীদের দেওয়া হতো, নিচের স্তরের কর্মচারীদের দেওয়া হতো না। কারণ নিচের স্তরে বলতে যারা সাধারণ সৈন্য যুদ্ধ করতো, লড়াই মাঠে গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করতো, তাদেরকে নর্মালি স্যালারি দেওয়া হতো ক্যাশের মাধ্যমে, কিন্তু উপরের পদে শুধুমাত্র আমারাম দেওয়া হতো। দ্য নায়কা ওয়াজ রেসপন্সিবল ফর এক্সপ্যান্ডিং এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস ইন হিজ আমারাম আর এরিয়া। এবার এই যে নায়কা যাদের বলা হচ্ছে, এদের হাতে যে জমিগুলো ছিল, তারা জমিগুলো নিয়ে কি করবে, তারা সেখানে চাষ করবে, নিজেরা করবে না, সেখানে কয়েকজন কৃষককে নিযুক্ত করবে, তারা চাষ করবে। ওয়ান টাইপ অফ, আমরা যেটা আগে দেখে এসছি যে ইকতাদারি প্রথা, আমরা ইকতাদারি প্রথা সম্পর্কে পড়ে এসেছি, ওয়ান টাইপ অফ সেই সিস্টেম ছিল এই ইকতাদারি প্রথা, কিন্তু নামটা চেঞ্জ ছিল। এখানে এদেরকে আর ইকতাদার বলা হচ্ছে না, যেহেতু সাউথ ইন্ডিয়ান বা যেহেতু এখানকার আলাদা ভাষা, সেই জন্য তাদেরকে নতুন টার্ম দেওয়া আছে, এই পালাই গার্ডস বা পলিগার্ড এরকম টার্ম দেওয়া হচ্ছে। তো এদের হাতে একটা যে জমি দেওয়া হতো, সেই জমিতে তারা কৃষকদের নিযুক্ত করত, এবং তারা কি করতো, কৃষিকাজ করতো, এবং কৃষিকাজ বৃদ্ধিতে এরা হেল্প করতো। মানে এই নায়কারা
কৃষিকাজ বৃদ্ধিতে, কারণ নিজেদের জমি, এটা তাদের নিজেদের জমি, যে জমিটা তাদের দান করা হয়েছে সেটা তাদের নিজেদের জমি। এবার তারা চাইবে সেই জমিটা যাতে আরো বেশি উন্নতি হয়, আরো বেশি তাতে চাষ হয়, সেই চেষ্টাটা করতো এবং তার ফলে কৃষিকাজের উন্নতি হতো। হি কালেক্টেড ট্যাক্স in his area and with this income maintained his army, horse, elephant and weapon of warfare that he had to supply to the Rayas or the Vijayanagar ruler. একদম সেম ইকতাদারি সিস্টেমের মতো এই ব্যবস্থাটা ছিল। এদের হাতে যে জমিটা রয়েছে তাতে তারা কৃষিকাজ করছে, কৃষকদের নিযুক্ত করেছে, সেই কৃষকদের কাছ থেকে তারা কি নিত? ট্যাক্স, কিছু টাকা নিত ট্যাক্স হিসেবে। সেই ট্যাক্সের কিছুটা পার্ট তারা নিজেরা রাখতো। কেন রাখতো? তাদের কাছে রয়েছে সৈন্য, এই যারা উচ্চপদস্থ কর্মচারী তাদের হাতে আলাদা সৈন্য থাকতো, সেই সৈন্যদের তাদেরকে মেনটেন করতে হতো, সেই সৈন্যদের মেনটেন করার খরচের জন্য রাখতো। প্লাস তাদের কাছে হচ্ছে হাতি বা ঘোড়া, সে যেটাই তার হাতে থাকুক না কেন সেইগুলোর খরচ রয়েছে, সেইগুলোর জন্য রাখতো। প্লাস নিজের একটু প্রফিট রাখতো, নিজেরও তো কিছু লাগবে, নিজের রাখতো। বাকি যে টাকাটা ছিল সেটা সে পাঠিয়ে দিত রাজাকে। ওকে, রাজাকে বলতে রায়াকে, এখানে যাদেরকে রায়া বলা আছে তাদেরকে পাঠানো হতো। দ্য নায়কা ওয়াজ অলসো দ্য কমান্ডার অফ দ্য ফোর্স। আবার এই নায়কারা আরো একটা কাজ করতো, তারা দুর্গগুলোকেও সামলাতো, দুর্গেরও প্রধান ছিল। তো এই টার্মটা যদি দিয়ে পরীক্ষাতে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। হয়তো প্রশ্ন আসবে যে নায়কা এদের কাজ কি, অপশানে হয়তো দেখবে কোথাও রয়েছে দুর্গ রক্ষাকারী, দুর্গের প্রধান, তাহলে সেটাও রাইট হবে। আবার কোথাও অপশানে দিতে পারে হয়তো এরা প্রধান সেনাপতি ছিল, সেটাও হতে পারে। তো এরকম টাইপের কাজ এরা করতো। সাম অফ দ্য রেভিনিউ ওয়াজ অলসো ইউজড ফর দ্য মেনটেনেন্স অফ টেম্পলস অ্যান্ড ইরিগেশন ওয়ার্ক। এইখান থেকে যে প্রফিটটা হতো তারা আবার তার একটা পোর্শন কি করতো? মন্দিরে খরচ করতো। এই সময়ে সাউথ ইন্ডিয়াতে এই অংশটাতে মন্দির, টেম্পল ব্যাপারটা প্রচন্ড পিক পজিশনে যায়, প্রচুর মন্দির তৈরি হয়, মন্দিরগুলো এই সময় প্রচন্ড ধনবান হয়ে ওঠে। সমস্ত কারণ হচ্ছে এইগুলোই। কারণ নায়কা যারা ছিল তারা কিছুটা পোর্শন মন্দিরে খরচ করতো, আবার তাদের বাধ্যতামূলকভাবে কিছুটা ইরিগেশন, জলসেচে খরচ করতে হতো। কারণ নিজেদের জমি, নিজেদের জমিকে যদি ভালো করতে হয় তাহলে জলসেচ করতে হবে, তাতে বেশি ফসল হবে। তো সেই কারণে তারা জলসেচেও খরচ করতো। দ্য আমারা নায়কা সেন্ট ট্রিবিউট টু কিং অ্যানুয়ালি অ্যান্ড পার্সোনালি appeared in the royal court with gift to express their loyalty. এবং এই নায়কারা, যাতে বুঝতেই পারছো এদেরও যথেষ্ট খুব বেশি ক্ষমতা, হাতে জমি রয়েছে, সৈন্য রয়েছে, প্রচুর এখান থেকে ট্যাক্স পাওয়া যায়, তো যাতে বারংবার এটা তাদের হাতেই থাকে সেই জন্য রাজাকে তারা প্রচুর গিফট দিত। এবং বছরের শেষে গিয়ে তারা তাদের যতটা অর্থ এই নিজেদের রেখে হতো, বাকিটা সেটা রাজাকে দিতেও যেত। সেটা বছরে বাৎসরিক ছিল, এক বছর অন্তর অন্তর এরকম ভাবে দেওয়া হতো। ইট ইজ নোটওয়ার্দি to add that in 17th century several of these Nayaka such as those of Tanjore and Madurai became independent. এবার একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি, এদের হাতে জমির পরিমাণ বাড়ছে, অর্থের পরিমাণ বাড়ছে, কারণ ট্যাক্স কম উঠতো না এই সময়, এখান থেকে জমির পরিমাণ বাড়ছে। এবং ধীরে ধীরে কি হচ্ছে, অন্যদিকে যদি আমরা বিজয়নগর সাম্রাজ্যের দিকে দেখি, তারা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। একটা টাইমে গিয়ে ব্যাটেল অফ তালিকোট্টা বা তালিকোট্টার যুদ্ধ হবে এবং তারপরে কি হবে, এই বিজয়নগর সাম্রাজ্য একেবারে দুর্বল হয়ে যাবে। আর অন্যদিকে এই নায়কারা প্রচন্ড বেশি পাওয়ারফুল, তো স্বাভাবিকভাবে তারা বিদ্রোহ ঘোষণা করে দেয়। যখন বিজয়নগর সাম্রাজ্য দুর্বল হয়, এরা গিয়ে বিদ্রোহ ঘোষণা করে বিভিন্ন জায়গা থেকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে তাঞ্জোরের যারা নায়কারা ছিল তারা বিদ্রোহ ঘোষণা করেছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজাদের বিরুদ্ধে। আর এই পুরো সমস্ত কিছু হচ্ছে যখন তালিকোট্টার যুদ্ধ বা ব্যাটেল অফ তালিকোট্টা, যেখানে বিজয়নগর হেরে যায়, সেটা হয় তারপরে। নেক্সট, এরপর আমরা চলে যাচ্ছি সোশ্যাল লাইফে। সোশ্যাল লাইফ মানে হচ্ছে সামাজিক জীবন, সমাজ কেমন ছিল এই সময়, বর্ণপ্রথা, এই সমস্ত ব্যাপারগুলো কেমন ছিল। আলাসানি পেডান্না ইন দ্য মনুচ্চরিতম রেফার্স টু দ্য এক্সিস্টেন্স অফ 4 কাস্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ইন দ্য বিজয়নগর সোসাইটি। প্রথম যেটা তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমি বারে বারে কিছু পয়েন্ট বলে দিই যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কারণ সেগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, সেই কারণে হয় সেগুলো থেকে অলরেডি পরীক্ষায় এসে গেছে, বা এগুলো এরকম এখান থেকে এমসিকিউ করা যেতে পারে, সেই কারণে তো এগুলো অবশ্যই নোট করবে। যেমন এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বিজয়নগর সাম্রাজ্য
সাম্রাজ্যের সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন যে 4টে ভাগে বিভক্ত ছিল, এটা আমরা কার থেকে জানতে পারি অথবা কোন গ্রন্থ থেকে জানতে পারি? কার থেকে জানতে পারি? তিনি হচ্ছেন আলাসানি পেডান্না, এই সময়কার তামিলের দক্ষিণের সব থেকে শ্রেষ্ঠ কবি, এবং তার লেখা গ্রন্থ হচ্ছে মনুচরিতম। এইখান থেকে আমরা জানতে পারি যে সমাজ 4টে স্তরে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। নর্মালি যেটা হয় উত্তর ভারতেও সেম, দক্ষিণ ভারতেও সেম। যদি উত্তর ভারতে এই সময় মুসলিম রুলাররা রাজত্ব করছে, অর্থাৎ সুলতানি যুগ চলছে, তো সেই কারণে মানে সুলতানি যুগের শেষ পর্যায়ে, এবং তারপরে আবার মোগলরা আসবে, পুরোপুরি এই সময়টা ইসলাম রুল করছে, ইসলামিক রুলাররা রুল করছে। তো সেই কারণে এই সমাজ ব্যবস্থাটা অতটা বেশিভাবে উঠে আসতো না। হ্যাঁ ছিল, এরম নয় যে ছিল না, কিন্তু যেহেতু এই অঞ্চলটা বিজয়নগর, এটা পুরোপুরি হিন্দু রাজাদের আন্ডারে ছিল, এটাকে খুব বেশি বাড়বাড়ান্ত দেওয়া হতো। এই 4 বর্ণ সিস্টেম এটা ছিল। Foreign traveler left vivid accounts on the splendor of buildings and luxurious life in the city of Vijayanagar. এবং বিজয়নগর যে শহরটা ছিল এই সময় প্রচণ্ড বেশি প্রসপেরাস শহর ছিল, প্রচুর এদের বড় বড় শহর ছিল, এবং এই বিজয়নগর যে শহরটা, এটা একটা আলাদা শহরও ছিল সেখানে। সেই শহরটাতে যারা ফরেন ট্রাভেলার এসেছিল, বিদেশি যারা পর্যটক এসেছিল, তারা দেখে অবাক হয়ে গেছে, এবং তারা সেখানে লিখেছে এখানকার লাইফ কেমন ছিল, কি জাঁকজমকপূর্ণ লাইফ ছিল, শহরগুলো তো কত বড় বড় বিল্ডিং ছিল, এই সমস্ত জিনিস তারা লিখে গেছে। পায়াস অর্থাৎ ডোমিঙ্গো পায়াসের কথা বলা হচ্ছে। মেনশন দ্য বিউটিফুল হাউস অফ রিচ অ্যান্ড দ্য লার্জ নাম্বার অফ দেয়ার হাউস হোল্ড সার্ভেন্ট। ডোমিঙ্গো পায়াস, তার সম্পর্কে আমরা পড়েছিলাম আগে, তিনি এসেছিলেন এবং তিনি এসে লিখেছেন কি যে এই সময়ের যারা বিজয়নগরের যারা ধনী সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, তাদের কত বড় বড় বাড়ি ছিল, এবং তাদের বাড়িতে কত বেশি সার্ভেন্ট ছিল, মানে দাস ছিল, মানে এতটাই বেশি ছিল সেটা চোখে পড়ার মতো। সেই কারণে তিনি লিখেছেন কতটা বড় লোক তারা হতে পারত। নিকোলো কন্টি, ইনিও এই সময় এসেছিলেন। রেফার্স টু দ্য প্রিভ্যালেন্স অফ স্লেভারি। তো এইটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, তাহলে এমসিকিউ আসতে পারে যে কার লেখা থেকে আমরা জানতে পারি যে বিজয়নগর সাম্রাজ্যে সেই সময় দাস প্রথা ছিল? তিনি হচ্ছেন নিকোলো কন্টি, তিনি এটা বলেছেন, নিকোলো কন্টি এটা বলেছেন। Silk and cotton clothes were mainly used for dress, dancing, music, wrestling, gambling and cockfighting was some of the common forms of amusement. Amusement মানে হচ্ছে আমোদ প্রমোদ, এই শব্দটার অর্থ হচ্ছে আমোদ প্রমোদ, অর্থাৎ যারা একটু ধনী সম্ভ্রান্ত তারা কিভাবে আমোদ প্রমোদ করতো, নৃত্য গীত হতো, রেসলিং অনুষ্ঠান হতো, গ্যামলিং মানে হচ্ছে জুয়া হতো, কক ফাইট মানে হচ্ছে মুরগির লড়াই, এইটা সমস্ত ওয়ান টাইপ অফ জুয়ার মাধ্যমে, এই সমস্ত মাধ্যমে তারা আমোদ প্রমোদ করতো, তারা কটনের ক্লথ পরতো, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে। দ্য সঙ্গম রুলার ওয়ার চিফলি সাইভেটস অ্যান্ড বিরুপাক্ষ ওয়াজ দ্যার ফ্যামিলি ডিটি, হোয়াইল আদার ডাইনেস্টিস ওয়ার বৈষ্ণবেটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এইরকম বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সঙ্গম রুলাররা, প্রথম যে বংশ সঙ্গম ডাইনেস্টি, তাদের রুলাররা কোন দেবতার পূজারী ছিল, তাদের আরাধ্য দেবতা, বা তারা কোন ধর্মের ছিল? তারা সাইভাইট ছিল। দেখো হিন্দু ধর্মের অনেক ভাগ রয়েছে, হিন্দু ধর্ম এই সময় বহু ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ শিবকে ফলো করতো, তাদেরকে সাইভাইট বলা হচ্ছে, কেউ বিষ্ণুকে ফলো করতো, তাদেরকে বৈষ্ণবেট বলা হতো। তো এইরকম সঙ্গম রুলাররা শিবকে ফলো করতো, সাইভাইট, এবং বিরূপাক্ষ মন্দির রয়েছে। বিরূপাক্ষ ওয়ান টাইপ অফ শিবেরই রূপ একটা। তো বিরূপাক্ষের এদের প্রধান আরাধ্য দেবতা ছিল। আর সাইভেট মানে হচ্ছে শৈব ধর্মের এরা বিশ্বাসী ছিল, এবং বাকি যে রাজবংশগুলো, অর্থাৎ এরপরে শালুক বংশ, তুলুক বংশ এবং আরবেটু, তারা সকলে বৈষ্ণবেট ছিল। বৈষ্ণবেট মানে বিষ্ণুর উপাসক ছিল। রামানুজের শ্রী বৈষ্ণবিজম ওয়াজ ভেরি পপুলার। রামানুজের যে বৈষ্ণব ধর্মের উপর শ্রী বৈষ্ণবিজম যে এটা মত, সেটা খুব পপুলার ছিল এখানে। আমরা যখন পড়বো এদের সম্পর্কে, ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, তখন এগুলো জানবো রামানুজ সম্পর্কে। তো এই খুবই পপুলার ছিলেন। ইট ইজ পার্টেন্ট টু নোট দ্যাট অল কিংস ওয়ার টলারেট টুয়ার্ডস আদার রিলিজিয়ান্স। এবার
এর মানে এই নয় যে তারা যে ধর্ম পালন করতো বা যে দেবতার পুজো করতো শুধু সেটাই চলতো। অন্যান্য ধর্মেরও এই সময়ে যথেষ্ট সম্মান বা সমান ব্যবস্থা ছিল, এরা সকলকে সমান চোখে দেখতো, সমস্ত রুলারদের কথা বলা হচ্ছে। বারবোসা রেফার দ্য রিলিজিয়াস ফ্রিডম এনজয়েড বাই এভরিওয়ান। বারবোসা, ডুয়ার্টা বারবোসা, ইনিও একজন বিদেশি পর্যটক, ইনিও ভারতে এসেছিলেন এবং তিনি এটা বলেছিলেন যে এখানে রিলিজিয়াস ফ্রিডম ছিল, সকলের ধর্ম নিজেদের মতো করে পালন করার অধিকার ছিল। মুসলিম ওয়ার এনজয়েড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দে ওয়ার ফ্রিলি অ্যালাউড টু বিল্ড মস্ক অ্যান্ড ওয়ার্শিপ। একটু আগে আমরা যেটা যুদ্ধকে মানে সৈন্যবাহিনীতে দেখেছিলাম যে আরবিয়ানদের এনে ট্রেনিং দেওয়ানো হতো, মানে তারা ট্রেনিং দিতে আসতো। অতএব বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে মুসলিম যারা ব্যক্তি ছিল তারাও আসতো, তাদের এই জন্য আরাধনার জন্য জায়গা দরকার, তো সেই রকম ব্যবস্থা বিজয়নগর সাম্রাজ্যের রুলাররা করেছিল। তারা এখানে মস্ক মানে মসজিদ বানাতে পারতো, তারা নিজেদের মতো প্রার্থনা করতে পারতো সেখানে, খুব পুরো ফ্রিলি, এখানে কোনো এরকম ব্যাপার ছিল না। দেবরায়া সেকেন্ড অ্যানাউন্স মুসলিমস ইন হিজ আর্ম সার্ভিস, অ্যালাউড দেম জায়গিটস অ্যান্ড ইরেক্টেড এ মস্ক ফর দেয়ার ইউজ অফ দ্য সিটি। এটা ইম্পর্টেন্ট, কার কথা বলা হচ্ছে? দেবরায় দ্বিতীয়। দেবরায় দ্বিতীয় কি করেছিলেন? তিনি শুধুমাত্র ট্রেনিং দেওয়ানোর জন্যই নয়, তার সৈন্যবাহিনীতে মুসলিম সৈন্যদেরও নিযুক্ত করেছিলেন এবং তাদের জন্য তাদেরকে জায়গির দিয়েছিলেন, তাদেরকে মস্ক বানিয়ে দিয়েছিলেন, অর্থাৎ একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন, এইগুলো তিনি করেছিলেন। এ লার্জ নাম্বার অফ টেম্পলস ওয়ার built during this period and numerous festival were celebrated। এবং মন্দির এই সময় খুবই মানে তৈরি হয়েছে, প্রচুর মন্দির তৈরি হয়েছে এবং প্রচুর বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল মানে উৎসব এই সময় পালিত হতো। যেহেতু এরা হিন্দু ফলোয়ার ছিল, যারা রুলার ছিল, তো অটোমেটিক্যালি সাম্রাজ্যের মধ্যে হিন্দু ধর্মেরই বেশি প্রাধান্য হবে এবং সেই কারণে এইগুলো হয়েছে, বিভিন্ন ধরনের মন্দির তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের উৎসব এই সময় পালিত হতো। দ্য পজিশন অফ ওম্যান ওয়াজ নট মাচ ইমপ্রুভ। কিন্তু সবই পজিটিভ ছিল না, নেগেটিভও কিছু ছিল। মহিলাদের অবস্থা এই সময় খারাপ ছিল, মহিলারা সমাজে অতটা উঁচুতে আসতে পারতো না। কিছু কিছু মহিলাকে পাওয়া যায় যাদের নাম এখান থেকে দেখা যাচ্ছে যে তারা অনেকটা বেশি উন্নতি করেছিল বা তারা বিভিন্ন ভালো কাজ করেছে, কিন্তু অধিকাংশ মহিলারাই এই সময় সেম একদম পর্দা প্রথা বা তাদেরকে আটকে রাখা, এই সমস্ত জিনিসগুলো এখানে ছিল। হাওয়ার সাম অফ দেম ওয়ার লার্ন সাচ অ্যাজ গঙ্গা দেবী। এনার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখো গঙ্গা দেবী। গঙ্গা দেবী একটা খুব বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন যেটার নাম হচ্ছে মধুর ভঞ্জিয়াম। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এটা তার রচনা। আচ্ছা, এগুলো ব্লু মার্ক করা হয়নি, আমি এগুলোকে ব্লু মার্ক করে দিচ্ছি। তো গঙ্গা দেবী যিনি মধুর ভঞ্জিয়াম রচনা করেছিলেন, এই দুটো তো অবশ্যই মনে রাখবে। ইনি এটা রচনা করেছিলেন এবং ইনি কে ছিলেন? ওয়াইফ অফ কুমার কাম্পান্ন। তো এই কুমার কাম্পান্ন কে, এনার সম্পর্কে একটু জেনে রাখো। ইনি হচ্ছেন একজন বিখ্যাত রাজার পুত্র, যার নাম তোমরা শুনেছো, আমি এনার সম্পর্কে ভিডিও বানিয়েছি। তিনি হচ্ছেন বুক্কা বুক্কা প্রথম। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা দুজন ছিলেন, একজন হরিহর, সেকেন্ড জন হচ্ছেন বুক্কা প্রথম। তো এই বুক্কা প্রথমের পুত্র হচ্ছে কুমার কাম্পান্ন এবং তার স্ত্রী হচ্ছে গঙ্গা দেবী, এবং ইনি রচনা করেছিলেন মধুরা ভাঞ্জিয়াম। তো ইনি এই গঙ্গা দেবী যথেষ্ট শিক্ষিত একজন মহিলা ছিলেন। তিনি সেই সময়কার তুলনায় সেই সময় যারা মহিলারা ছিল তাদের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। তো এরকম কিছু লোক মানে কিছু মহিলার কথা পাওয়া যায়, কিন্তু অধিকাংশ মহিলারা এতটা দূর অবধি যেতে পারতেন না। আরো দুজনের নাম এখানে বলা হচ্ছে, হানাম্মা এবং হচ্ছে থিরুমালাম্মা। এরা দুজনও এই সময়কার বিখ্যাত কবি ছিলেন। তো কিছু কিছু মহিলারা এই সময় শিক্ষাক্ষেত্রে আসতে পেরেছেন বা তারা মানে এরকম শিক্ষা বা এই সমস্ত জিনিসগুলো পেয়েছেন, কিন্তু সকলে সেই জায়গাটা পায়নি। অ্যাকর্ডিং টু নুনিজ, এ লার্জ নাম্বার অফ ওমেন ওয়ার এমপ্লয়েড ইন দ্য রয়্যাল প্যালেস অ্যাজ ড্যান্সার্স, ডোমেস্টিক সার্ভেন্টস অ্যান্ড পালানকুইন বিয়ারার্স। প্যালাঙ্কুইন বিয়ারার্স হচ্ছে পালঙ্ক যারা বহন করতো, এরকম মহিলারা এরকম কাজে থাকতো, এরকম
এই সমস্তগুলো তাদেরকে দিয়ে করানো হতো। সতী প্রথা সেই সময় ছিল, সতী প্রথা মনে করা হতো খুব মর্যাদাপূর্ণ, সতী প্রথাও সেই সময় ছিল। দ্য প্র্যাকটিস অফ দেবদাসী, এই সিস্টেমটা দক্ষিণ ভারতে খুব ব্যাপকভাবে ছিল, সেটা চোল সাম্রাজ্যের সময়ও ছিল। দেবদাসী প্রথা হচ্ছে যারা মন্দিরগুলোতে মানে নাচতেন, মানে নৃত্য পরিবেশন করতেন, তাদেরকে দেবদাসী বলা হতো। তো সেই রকম দেবদাসী প্রথা এই সময়ও ছিল। ইভেন পায়াস অর্থাৎ ডোমিঙ্গো পায়াসের কথা বলা হচ্ছে, রেফার টু দ্য ফ্লোরিসিং দেবদাসী সিস্টেম অফ দ্য পিরিয়ড। তো যদি কোশ্চেন এখানে করা হয় যে কার রচনা থেকে আমরা জানতে পারি যে দেবদাসী প্রথা ভারতে ছিল সেই সময়, উত্তর হবে ডোমিঙ্গো পায়াস, তিনি লিখছেন। আর পলিগ্যামি সেই সময় ছিল, বহু বিবাহ। পলিগ্যামি মানে বহু বিবাহ, একজন পুরুষের অনেকজন স্ত্রী থাকার ব্যবস্থা মানে সেই সময় সমাজে ছিল। এবং মেনলি যেটা রয়্যাল ফ্যামিলি, যে সমস্ত উঁচু যারা রাজত্ব করছে, রাজত্ব মানে শুধুমাত্র রাজাদের কথা বলা হচ্ছে না, তার নিচে যেমন আমরা দেখেছিলাম নায়ক, অর্থাৎ যারা প্রভিন্স প্রান্তগুলো শাসক, এইরকম শাসকদেরও বহু বিবাহের প্রচলন ছিল, তারাও বহু বিবাহ করতো। এরকম জিনিস, এইরকম এই সময়ের সোসাইটি এরকম ছিল। এরপর হচ্ছে ইকোনমি, অর্থনীতি এই সময়ের কেমন ছিল। According to accounts of the foreign travelers, the Vijayanagar kingdom was one of the wealthiest kingdom of the world at that time. শুধু ভারতের নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী সাম্রাজ্য ছিল এই বিজয়নগর সাম্রাজ্য। প্রচুর এদের ধনসম্পদ ছিল। এগ্রিকালচার কন্টেন্ট টু বি দ্য চিফ অকুপেশন অফ দ্য পিপল। এই সময় মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, এগ্রিকালচার ছিল প্রধান জীবিকা। দ্য বিজয়নগর রুলার্স প্রোভাইডেড এ স্টিমুলাস টু ইটস ফার্দার গ্রোথ বাই প্রোভাইডিং ইরিগেশন ফেসিলিটিস। এবং যেহেতু এই সময় কৃষিকাজ খুব ভালো হতো, তার সাথে আবার বিজয়নগর সাম্রাজ্যের যারা শাসক ছিল তারা তার উপর আরো ভালো কাজ করেছে, যেমন বিভিন্ন খাল খনন করা ইত্যাদি কাজগুলো তারা করেছে। তার ফলে এই সময় কৃষিকাজ ব্যাপক উন্নত ছিল। The new tanks were built and dams were constructed across the rivers like তুঙ্গভদ্রা, অর্থাৎ যে নদীগুলো এখানে এই সময় ছিল সেই নদীগুলো থেকে ড্যাম তৈরি করা হতো, সেখান থেকে খাল খনন করা হতো, এই সমস্তগুলো করা হয়েছে। নুনি যেটা রেফারেন্স দিয়েছেন, নুনিস তার রচনাতে এরকম বলেছেন যে কোথায় কোথায় এরকম খাল ব্যবস্থা ছিল, জলসেচ ব্যবস্থা কেমন ছিল, এগুলো বলেছেন। There were numerous industries and they were organized into guild. এই সময় প্রচুর শিল্প ছিল, মানে প্রথম হচ্ছে কৃষিকাজ, সব থেকে মেন জীবিকা ছিল কৃষিকাজ, তারপরের যে জীবিকা সেটা হচ্ছে শিল্প, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এই সময় খুব ভালো ছিল। এবং ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা গিল্ড ছিল। গিল্ড মানে ধরো কিরকম, ধরো কেউ পার্ল মুক্ত নিয়ে ব্যবসা করছে, তাদের একটা আলাদা সভা, তাদের একটা অর্গানাইজেশন, এগুলোকে গিল্ড বলা হয়। তো সেরকম গিল্ড সিস্টেম এখানে ছিল। ওয়ার্কার্স অ্যান্ড আদার ক্রাফটসম্যান ফ্লোরিশ ডিউরিং দিস পিরিয়ড। শিল্প ক্ষেত্রেও ব্যাপক উন্নতি এই সময় দেখা গেছে। ডায়মন্ড মাইন্স আর লোকেটেড ইন কুর্নুল অ্যান্ড আনন্দপুর ডিস্ট্রিক্ট। কোথায় কোথায় ডায়মন্ড মানে হচ্ছে হীরের খনি ছিল সেগুলো বলা হচ্ছে। এই নামগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো কুর্নুল এই জায়গাতে ছিল এবং অনন্তপুর, এই দুটো জায়গাতে হীরের খনি ছিল। বিজয়নগর ওয়াজ অলসো এ গ্রেট সেন্টার অফ ট্রেড। ব্যবসা বাণিজ্যেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল। দ্য চিফ গোল্ড কয়েন ওয়াজ দ্য বারাহা। এই নামটা মনে রাখো, এটা হচ্ছে সেই সময়কার স্বর্ণ মুদ্রা। এইসব একটা জিনিস তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে স্বর্ণ মুদ্রা সেই সময় প্রচলিত ছিল এবং স্বর্ণ মুদ্রার একটা নাম ছিল। প্রত্যেকটা সাম্রাজ্যে এই মুদ্রাগুলোর নাম চেঞ্জ হয়ে যায়। এই সময় যেমন নাম হচ্ছে বারাহা, তো বারাহা বলে একরকম মুদ্রা এই সময় ছিল। বাট ওয়েটস অ্যান্ড মেজার্স ভ্যারিড ফ্রম প্লেস টু প্লেস। মানে এই বারাহা হচ্ছে কমন, জেনারেলি সমস্ত জায়গায় ইউজ করা হতো, পুরো সাম্রাজ্যে ইউজ করা হতো, কিন্তু সে বিভিন্ন জায়গাতে তার ভ্যালু বা তার ওয়েট, সেই মুদ্রাগুলোর ওয়েট বিভিন্ন রকম ছিল। এরকম একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে ইনল্যান্ড, কোস্টাল অ্যান্ড ওভারসিজ ট্রেড লেড টু জেনারেল প্রসপেরিটি। এই সময় বিভিন্ন ধরনের ব্যবসা হতো। ইনল্যান্ড ব্যবসা মানে হচ্ছে দেশের মধ্যে যে ব্যবসা, মানে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটা চলতো, সেটা খুব ভালো ব্যবসা বাণিজ্য হতো।
কোস্টাল ব্যবসা বাণিজ্য অর্থাৎ সমুদ্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, ওভারসিজ ব্যবসা বাণিজ্য মানে হচ্ছে এক দেশ থেকে অর্থাৎ বিজয়নগর থেকে অন্য কোনো দেশে রপ্তানি আমদানি রপ্তানি করা হতো, এই সমস্তগুলো এই সময় হতো। দেয়ার ওয়ার এ নাম্বার অফ সি পোর্টস অন দ্য মালাবার কোস্ট, দ্য চিফ বিং কান্নুর। এই সময় প্রচুর বন্দর ছিল এদের, যেহেতু পুরো অঞ্চলটাই কোথায়, সমুদ্র উপকূলে। আমি প্রথম দিনে ম্যাপ ইউজ করেছিলাম কোন জায়গাতে এই সাম্রাজ্যটা অবস্থিত ছিল। তো অনেকটা বড় সমুদ্র উপকূল এদের হাতে ছিল, যার ফলে এরা প্রচুর মানে বন্দর তৈরি করতে পেরেছিল এবং সেই বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো। সব থেকে ইম্পর্টেন্ট যে বন্দরটা ছিল সেটা হচ্ছে কান্নুর। করমন্ডল কোস্ট উইথ কমার্শিয়াল contacts with Arabia, Persia, South Africa and Portugal on the west, and with Burma, Malay Peninsula and China on the east flourished। তো কোন কোন দেশের সঙ্গে এই সময় ব্যবসা বাণিজ্য হতো? পর্তুগিজরা অলরেডি এসে গেছে, তো পর্তুগিজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হতো। সাউথ আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য হতো। পার্সিয়া, আরবিয়া এদের সঙ্গে তো আমরা দেখলাম ঘোড়া ইত্যাদি আমদানি করা হতো এই সমস্ত জায়গা থেকে, আরব থেকে। তো সেরকম ব্যবসা বাণিজ্য হতো। অন্যদিকে পূর্ব উপকূলে আর রয়েছে বার্মা, মালায়া পেনিনসুলা, আজকে যেগুলোকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গাগুলো বলা হয়, সেই জায়গাগুলোর সঙ্গে ছিল। চায়না, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য ছিল। এবং কি কি জিনিস আমদানি রপ্তানি করা হতো সেটা বলা হচ্ছে, যেগুলো এইখান থেকে বিজয়নগর থেকে রপ্তানি করা হতো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কটন। প্রচুর এখানে কটনজাত দ্রব্য, এবং আরেকটা জিনিস পার্ল, মুক্তো, এই দুটো জিনিস খুব হতো এখানে। পার্ল নিশ্চয়ই বলা হয়েছে, আচ্ছা পার্ল ইম্পোর্টে রাখা হয়েছে, অর্থাৎ তাও সাউথ ইন্ডিয়াতে পার্ল ভালো হতো। আমরা যখন সেই প্রাচীন ভারতের ইতিহাসের যখন চোলচের পাণ্ডবদের কথা পড়েছিলাম, তখনও দেখেছিলাম এখান থেকে মুক্তো রপ্তানি করা হতো। তো এই সময়ও হতো, এরম নয় যে হতো না, কিন্তু এই সময় হয়তো চাহিদা বেড়ে গেছিল, যেহেতু এই সময়ের যে সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য অনেক বেশি ধনী সাম্রাজ্য ছিল আগের থেকে, সেই কারণে এই সমস্ত জিনিসের ডিম্যান্ড অনেক বেড়ে গেছিল, যেটা হয়তো সেই সময় এখান থেকে অতটা বেশি উৎপন্ন হতো না, সেই কারণে সেগুলো আমদানি করা হতো। তো সব থেকে বেশি যেটা রপ্তানি করা হতো সেটা হচ্ছে কটন আর সিল্কের জিনিসপত্র, কাপড় জামা। তাছাড়া স্পাইসেস, মশলা তো অলরেডি দক্ষিণ ভারতের ব্যাপকভাবে মানে ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে, কারণ পর্তুগিজরা এসছে। কেন এসছে? তারা এসছে এই মশলার বাণিজ্যের জন্য, শুধুমাত্র মশলার বাণিজ্যের জন্যই তারা এসেছিল। তো মশলা এই সময় রপ্তানি করা হতো। ধান, এই জায়গাগুলোতে প্রচুর ধান উৎপন্ন হয়, আজও হয়, তখনও হতো, ধান পাঠানো হতো। আয়রন, লোহা, সল্ট পিটার অ্যান্ড সুগার, এই সমস্ত জিনিসগুলো পাঠানো হতো। অন্যদিকে ঘোড়া আমদানি করা হতো। আমদানির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া আমদানি করা হতো, মুক্তো আমদানি করা হতো, কপার, কোরাল, তারপর হচ্ছে মার্কারি, মার্কারি মানে হচ্ছে পারদ, তারপর হচ্ছে চায়না সিল্ক, ভেলভেটের কাপড় হচ্ছে সব থেকে দামি কাপড় ছিল, সেইগুলো আমদানি, মানে দামি জিনিসগুলো আমদানি করা হতো। এই সমস্ত জিনিস এখানে আমদানি করা হতো। এবং শিপ বিল্ডিং, এই সময় জাহাজ নির্মাণ শিল্পও তৈরি হয়ে গেছে, কারণ প্রচুর বন্দরের মাধ্যমে তারা আমদানি রপ্তানি করতো। তো জাহাজ এই সময় এখানে তৈরি হতো। কালচারাল কন্ট্রিবিউশন, অর্থাৎ এই সময়ের সমাজে যে কালচারাল ব্যাপার স্যাপার ছিল, মন্দির নির্মাণ ইত্যাদি ইত্যাদি, সেটা কেমন অবস্থায় ছিল? সেটাও খুব ভালো অবস্থায় ছিল। অলরেডি আমি যখন আগের ক্লাসগুলোতে আমি বলেই এসেছি যে কারা কোন মন্দির নির্মাণ করেছেন, তো সেইগুলোই এখানে একবার করে রিপিট করা হচ্ছে জাস্ট। দ্য টেম্পল বিল্ডিং অ্যাক্টিভিটি ফার্দার গেইনড মোমেন্টাম ডিউরিং দ্য বিজয়নগর রুলার। মন্দির নির্মাণ শিল্প এই সময় চরম পজিশনে গিয়ে পৌঁছেছিল, কারণ যে শহর হাম্পি শহরটা, সেটাতে প্রচুর মন্দির ছিল, এবং সেই সময় টেকনিক এত সুন্দর ছিল, টেকনোলজি এত বেশি ভালো ছিল যে সেইগুলো অদ্ভুত তার নিদর্শন। যেমন আমরা দেখব যে মন্দিরগুলো দেখব প্রত্যেকটারই ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ বিজয়নগর আর্কিটেকচার ওয়ার কনস্ট্রাকশন অফ দ্য টল রায়া গোপুরামস অর গেটওয়েজ অ্যান্ড দ্য কল্যাণা মণ্ডপম,
কল্যাণা মণ্ডপম উইথ কার্ভ পিলার্স ইন দ্য টেম্পল প্রেমাইসেস, অর্থাৎ মন্দিরের সামনে বা মন্দিরের মধ্যে যে শিল্পগুলো ছিল তার মধ্যে মেন যেটা হচ্ছে রায়া গোপুরম। গোপুরম শব্দটার সঙ্গে আশা করছি তোমরা পরিচিত। গোপুরম হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটা যেখানে নির্মিত হতো সেটা একটা বড় জায়গা নিয়ে নির্মিত হতো, তার একদম সামনে একটা বড় গেট থাকতো। দক্ষিণ ভারতের মন্দিরগুলোর এইটা সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই গোপুরম। তো গোপুরম তৈরি হতো এদের সময়, যেগুলো তৈরি হতো অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের সময়, সেগুলোকে বলা হচ্ছে রায়া গোপুরম। কিছুই আলাদা কিছুই নয়, নতুন একটা নাম তার সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে, রায়া গোপুরম। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কল্যাণ মণ্ডপম। মণ্ডপ শব্দটার সঙ্গেও তোমরা পরিচিত। মন্দিরের সামনে একটা এরকম জায়গা থাকতো যেখানে উপরে ছাদ থাকতো, আর চারিদিকে পিলার থাকতো, পিলারের ওপর একটা ছাদ। ঠিক আছে, এরকম একটা জায়গা থাকতো, তার পাশে হয়তো মন্দিরটা, এরকম মন্দির হতো, একদম সামনে হতো গোপুরম। এটা হচ্ছে গোপুরম। ধরো মানে রাফ একটা ইমেজ আমি এখানে বানাচ্ছি, ভালো হচ্ছে না জানি। তো এরকম গোপুরম দিয়ে সেখান থেকে গিয়ে এগিয়ে গেলে পাওয়া যাবে একটা মণ্ডপ। মণ্ডপ অ্যাকচুয়ালি একটা খোলা জায়গা, এটা চারিদিকে কোনো পাঁচিল থাকবে না, কয়েকটা পিলার থাকবে এবং তার উপরে ছাদ। এরকম মন্দির যারা সাউথ ইন্ডিয়াতে ঘুরতে গেছো তারা অবশ্যই জানো বা ছবিতে তো হয়তো দেখেছো। তো এটাকে বলা হচ্ছে গোপুরম। তারপরে হচ্ছে গোপুরম পেরিয়ে গেলে আমরা পেয়ে যাব মেন যে মন্দির সেটা। তো এইরকম এই সময় দেখা গেছে এখানের গোপুরমগুলোর এক্সট্রা একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কল্যাণ মণ্ডপম, অ্যাকচুয়ালি মণ্ডপ। দ্য স্কালচার অফ পিলার্স ওয়ার কার্ভড উইথ ডিস্টিংটিভ ফিচার্স। এই যে পিলারগুলো আমরা আলোচনা করছি, এই পিলারগুলো খুব কারুকার্য মণ্ডিত হতো, প্রচুর কারুকার্য করা হতো এই সময়। দ্য হর্স ওয়াজ দ্য মোস্ট কমন মোটিভ ফাউন্ড অন দ্য পিলার। এই পিলারগুলোতে সব থেকে বেশি যে চিত্র পাওয়া গেছে সেটা হচ্ছে ঘোড়া। অন্যান্য চিত্রও রয়েছে, সব থেকে বেশি পাওয়া গেছে ঘোড়া। আর লার্জ Mandapams contains 100 pillar as well as 1000 pillar in some big temple। এমন কিছু মন্দির পাওয়া গেছে, ইভেন সেগুলো এখনো রয়েছে, যে যে এই অঞ্চলটা, মণ্ডপ অঞ্চলটা, যে পিলারগুলো, পিলারের সংখ্যা 100টা, কোথাও দেখা গেছে 1000টা পিলার। তার মানে সেই জায়গাটা, সেই মণ্ডপটা কত বড় হতে পারে, 1000টা পিলার। তো সেই রকম জিনিস এখানে দেখা গেছে। তো শিল্প এই সময় একটা চরম জায়গায় গিয়ে পৌঁছেছিল। দিস মণ্ডপম ওয়ার ইউজ ফর সিটিং দ্য ডিটি অন ফেস্টিভ্যাল অকেশনস। কি করা হতো, মন্দিরের মধ্যে দেবতার মূর্তি রয়েছে, তাকে যখন কোনো একটা উৎসব হতো, একটু আগে আমরা দেখলাম যে এই বিজয়নগর সাম্রাজ্যে প্রচুর উৎসব হতো, তখন এই দেবতার মূর্তিকে বাইরে বার করে এনে এই মণ্ডপে রাখা হতো। এখানে দেবদাসীরা নাচতো, এখানে বিভিন্ন সঙ্গীত সভা ইত্যাদি এখানে অনুষ্ঠিত হতো, একটা যেমন ফেস্টিভ্যাল হয় সেরকম এখানে হতো। ঠিক আছে, এরকম জিনিসগুলো এখানে দেখা গেছে। নেক্সট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেম্পল অফ দ্য বিজয়নগর স্টাইল ওয়ার ফাউন্ড ইন হাম্পি রুইন্স। বিজয়নগর সাম্রাজ্যের অধিকাংশ বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলো এই হাম্পিতে রয়েছে। হাম্পি কর্ণাটকে অবস্থিত এবং খুব বিখ্যাত একটা জায়গা, এখানে ঘুরে আসতে পারো, বা যারা ঘুরে এসছো অলরেডি তারা জানো। তো এখানে বেশ কিছু মন্দির রয়েছে, তার মধ্যে দুটো মন্দির খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিঠ্ঠল স্বামী মন্দির, এটার ছবি আমি অ্যাড করেছিলাম যখন আমরা পড়ছিলাম, তুলুক বংশ পড়ছিলাম, তখন এটা আমি বলেছিলাম যে বিঠ্ঠল স্বামী মন্দিরের বৈশিষ্ট্য থামগুলো নিচের সঙ্গে, মেঝের সঙ্গে কোনো জোড় নেই, জুড়ে নেই। এরকম থামগুলো, থামের নিচটা পুরো ফাঁকা। ঠিক আছে, তারপর এইরকম জায়গা থেকে শুরু হচ্ছে যে মেন মেঝে, সেখানে এই মাঝখানটা পুরো ফাঁকা, আর থামগুলোতে যদি আঘাত করা হয় তাহলে এখান থেকে সারেগামাপার সুর বেরোয়। তো সেই সময় টেকনোলজি কতটা অদ্ভুত ছিল, এই থামগুলো কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এর থেকে সাউন্ড আসছে, এরকম কিচ্ছু মানে এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি কিভাবে করা হয়েছে। আর ইংরেজরা এসে অনেকগুলো থাম এখানে ভেঙে দেখবার চেষ্টা করেছিল যে অ্যাকচুয়ালি এটা কিভাবে তৈরি হয়, তাও তারা বুঝতে পারেনি। ফাইনালি এখনো এটা রয়েছে, এই থামগুলো এখনো আওয়াজ বেরোয়, এখনো যদি এখানে ধাক্কা দেওয়া হয় তাহলে আওয়াজ বেরোয়। আর একটা টেম্পল হচ্ছে হাজারা রামাস্বামী টেম্পল, এটা সম্পর্কে আমরা দেখেছিলাম। এই দুটো হচ্ছে বেস্ট এক্সাম্পল মন্দিরের। The Vardharaja, Vardharaja and Ekamparanath, Ekamparaнаথ টেম্পল অ্যাট কাঞ্চিপুরম। এই দুটো অবস্থিত কোথায়, কাঞ্চিপুরমে। স্ট্যান্ড অ্যাজ এক্সাম্পল অফ দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য বিজয়নগর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার। এই দুটো মন্দিরও তার উদাহরণ। এই দুটো তো, প্রথম দুটো তো খুবই বিখ্যাত উদাহরণ, বিঠ্ঠল স্বামী এবং হাজারা রামাস্বামী টেম্পল। এছাড়া হচ্ছে ভারাধা রাজা টেম্পল
আর এটা হচ্ছে একাম্পরনাথ টেম্পল। এই দুটো কাঞ্চিপুরমে অবস্থিত। এই দুটো নামও তোমাদের মনে রাখতে হবে। দ্য রায়াগপুরম অ্যাট থিরুভান্নামালাই অ্যান্ড চিদম্বরম, মানে চিদম্বরম মন্দির আর থিরুভান্নামালাই, নামগুলো একটু প্রবলেমেটিক আমি জানি, এগুলো মনে রাখতে একটু প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, আমাদের মনে রাখতে হবে। তো এই দুটো মন্দিরের সামনে যে গোপুরমটা, সেইটা দেখার মতো ছিল। সেটাও বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি হয়েছে। এবং এই মন্দিরগুলো, এই যে মন্দির দুটোর নাম বলা হচ্ছে, এটা পরবর্তীকালে নায়ক বংশ বলে এখানে একটা বংশ রাজত্ব করেছিল। নায়ক রুলার্স বলতে সেই নায়ক যারা হচ্ছে আহ মানে এর প্রধান হিসেবে কাজ করতো, অর্থাৎ এইগুলোর প্রান্তগুলোর প্রধান ছিল। তারা আস্তে আস্তে শক্তিশালী হয়ে স্বাধীন হয়ে যায় বলেছিলাম না? তো সেই নায়করাই যে বংশটা প্রতিষ্ঠা করেছিল, নায়ক রুলার্স, তো তারা এই মন্দিরগুলোর ব্যাপক যত্ন নিয়েছিল, মানে সেইগুলোকে তারাও আরো বড় করে তুলেছিল বা আরো করেছিল। দ্য মেটাল ইমেজ অফ কৃষ্ণদেব রায়া অ্যান্ড হিজ কুইন তিরুপতি আর এক্সাম্পলস অফ কাস্টিং অফ মেটাল ইমেজেস। কৃষ্ণদেব রায়া বিখ্যাত রুলার, এই বংশের, এই পুরো সাম্রাজ্যের শ্রেষ্ঠ রুলার। তার যে প্রধান রানী ছিল অর্থাৎ তিরুপতি, এদের দুজনের দুটো মেটালের তৈরি, মানে ধাতুর তৈরি মূর্তি পাওয়া গেছে। এবং সেই মূর্তিগুলো আমাদের সামনে এটা প্রমাণ করছে যে সেই সময়ের মেটাল ওয়ার্ক বা ধাতুর কাজও যথেষ্ট উন্নত ছিল। মিউজিক অ্যান্ড ড্যান্সিং ওয়ার প্যাট্রোনাইজড বাই দ্য রুলার্স অফ বিজয়নগর। এই দুটো জিনিস এখানে খুব ব্যাপকভাবে হতো, গান বাজনা এবং নৃত্য, এই দুটো। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ such as Sanskrit, Telugu, Kannada, Tamil flourished during this region. There was a great development in Sanskrit and Telugu literature. যদিও এইগুলো সম্পর্কে আগে আলোচনা করা হয়ে গেছে বলে এখানে আর পুরোটা দেওয়া নেই, কারণ আমরা এর সময় দেখেছিলাম যে কৃষ্ণদেব রায়ার সভাতে একটা পুরো সভাসদ ছিল, মানে 8জন মহান কবিরাজ ছিলেন, যারা সেই সময়কার দিগ্গজ ছিলেন, সেই কারণে তাদেরকে অষ্টদিগ্গজ বলা হয়। তো সেই সময় তারা প্রত্যেকেই তেলেগু লিটারেচারের, মানে তেলেগুতে লিখতেন, তেলেগু ভাষাতে। তো সেই তেলেগু লিটারেচারে সেই সময় ব্যাপক উন্নতি হয়েছিল। সংস্কৃত ভাষার যথেষ্ট উন্নতি হয়েছিল। কৃষ্ণদেব রায় নিজে ভালো একজন রাইটার ছিলেন। তো সেই সমস্তগুলো আমরা আগে পড়ে এসেছি। দ্য পিক অফ দ্য লিটারেরি অ্যাচিভমেন্ট ওয়াজ রিচ ডিউরিং দ্য রিজিয়ন অফ কৃষ্ণদেব রায়। যে কথাটা এক্ষুনি আমি আলোচনা করছিলাম, যে কৃষ্ণদেব রায় ইনার সময়ে এইগুলো সব থেকে উন্নতি হয়েছে। যেমন সাহিত্য, তেমনি ভাবে শিল্প, মন্দির নির্মাণ শিল্প, প্রত্যেকটা জিনিস এই কৃষ্ণদেব রায়ার সময়তেই সব থেকে বেশি উন্নতি হয়েছে। এবং এনার কোর্টেই ছিলেন আলাসানি পেডান্না, যিনি একজন এই সময়কার শ্রেষ্ঠ রাইটার বলা হয়, দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাইটার আলাসানি পেডান্নাকে। তিনি এনার কোর্টে ছিলেন। এছাড়া আমরা দেখেছিলাম তেনালি রামাকৃষ্ণন, তিনি কৃষ্ণদেব রায়ার কোর্টে ছিলেন। এই আলাসানি পেডান্না তেলেগু ভাষায় লিখতেন, তেলেগু সাহিত্যিক ছিলেন। তো এই সময় শিল্প, সাহিত্য সমস্ত কিছুর একটা স্বর্ণ যুগ আমরা বলতে পারি। ওকে, এবার কিছু টার্ম রয়েছে যেগুলোর মিনিং তোমাদের জানতে হবে। এটা কালচারাল কন্ট্রিবিউশনের মধ্যে আসবে না, জাস্ট কিছু টার্ম এবং তার মিনিং কি, এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয় বলে এগুলো আলাদা করে দেওয়া রয়েছে। যেমন পারাধানী, বা বলতে পারো এভাবে প্রধানী, ঠিক আছে, প্রধানী। তো প্রধানী বলতে বোঝানো হচ্ছে প্রাইম মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে তার সেই সময় এই সাম্রাজ্যের নাম ছিল প্রধানী, ঠিক আছে। রায়াসানি বলতে বোঝানো হচ্ছে রেকর্ড ওরাল অর্ডার অফ কিং। রাজা মৌখিকভাবে যেগুলো অর্ডার দিতেন সেগুলোকে কেউ একজন লিখতো, সেই যে লিখতো তাকে বলা হয় রায়াসানি, বলা হতো রায়াসানি। কর্ণিকম বলতে বোঝানো হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যে হিসেব নিকেশ করতো তার নাম হচ্ছে কর্ণিকম। কাডামাল, ইরাই আর ভ্রাই, ভিরাইও বলতে পারো, ভ্রাই, এরকম কিছু একটা কাইন্ড অফ ট্যাক্স, বিভিন্ন রকমের ট্যাক্স ছিল এগুলো। কাডামাল, ইরাই, এরকম নাম ছিল এই সময়কার ট্যাক্সের। অ্যাকচুয়ালি দেখো এইখানে তো যেহেতু ভাষাটা আলাদা, যেহেতু এখানে কন্নড় ভাষা, তেলেগু ভাষা বা তামিল ভাষায় এগুলো ব্যবহার হতো, তো টার্মগুলো একটু আলাদা হয়ে যায়, আর সেই কারণেই এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর হচ্ছে আথাভানে।
ATH আতাভানে হবে। আতাভানে হচ্ছে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, অর্থাৎ জমি জরিপ করা, জমির থেকে নেওয়া, ট্যাক্স নেওয়া, যে এই কাজটা যারা করতো তাদেরকে বলা হচ্ছে আথাভানে। এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে মহানায়ক চারা, এরকম ভেঙে ভেঙে পড়তে পারো। মহানায়ক চারা, মহানায়ক চারা হচ্ছে অ্যাক্টেড অ্যাজ লিঙ্কেজ বিটুইন কিং অ্যান্ড ভিলেজ, অর্থাৎ ভিলেজ, গ্রাম হচ্ছে এখানে সব থেকে নিচের ইউনিট এই পুরো ব্যবস্থাতে, আর সব থেকে উপরে রয়েছে রাজা। তো এদের দুজনের মধ্যে লিঙ্ক করা, রাজার আদেশ বা রাজার যে এগুলো তিনি যেগুলো বলছেন সেইগুলো গ্রাম অবধি পৌঁছে দেওয়া, গ্রাম থেকে কিছু হলে সেটা রাজার কাছে পৌঁছে দেওয়া, এই কাজটা করতো এই ধরনের কর্মচারীরা। তারপর হচ্ছে পাডি কাভাল। পাডি কাভাল হচ্ছে সেলিং অফ পুলিশিং রাইটস। ওকে, পুলিশিং রাইটস অর্থাৎ পুলিশি অধিকার, পুলিশ ব্যবস্থা, এইটাকে বলা হচ্ছে। তারপর হচ্ছে তালারা। তালারা বলতে বলা হচ্ছে ওয়াচম্যান, যারা ওয়াচম্যান ছিল তাদেরকে বলা হতো এখানে তালারা। ওকে, তো এই হচ্ছে পুরো টপিক আমাদের কমপ্লিট হচ্ছে এখানেই। এবং এখানে তোমাদের যদি এখানে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, একটু শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো, বুঝতেই পারছো অনেকটা খেটে অনেক সবকিছু করে তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তো সেখানে যদি একটু ভিউ বেশি হয় বা চ্যানেলে সাবস্ক্রাইব বেশি হয়, এই চ্যানেল যদি আরো বেশি লোকের কাছে পৌঁছয়, তাহলে আমারও ভালো লাগে, কাজ করার এনার্জি অনেক বেড়ে যায়। তো প্লিজ তোমরা এগুলো একটু করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি নতুন হও, যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে। আমরা এর পরের দিনে আমরা শুরু করে দেবো বাহমানি সাম্রাজ্য সম্পর্কে, এবং এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।